আশমিন সত্যি সত্যি অক্সিজেন মাস্ক খুলে নূরের ঠোঁটে চুমু খেলো। নূর হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে মাস্কটা আবারও ঠিকঠাক লাগিয়ে দিল। নূরের কপালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সুখ পাখি তোমার পথ চেয়ে বসে আছে নূর। সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসো, আমরা সবাই তোমার পাশে আছি। আশমিন কথা শেষ করে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে একজন নার্স এসে নক করল। আশমিন ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। নার্সটি কাঁচুমাচু করে বলল, স্যার, ডক্টর চেক আপ করতে আসবে এখন। ম্যামকে ড্রেসিং করতে হবে। আশমিন অসহায় চোখে তাকালো নূরের দিকে। নূরের যন্ত্রণার কথা চিন্তা করে তার বুকের ব্যথা যেন বাড়তে লাগলো। ডক্টর তাকে টেনশন করতে পুরোপুরি নিষেধ করেছে, অথচ তার মাথায় দেশের টেনশন, জনগণের টেনশন, দলের টেনশন, বউয়ের টেনশন, বাবার মেয়েদের টেনশন। মন্ত্রী হয়ে এসে টেনশন করবেন, এটা কিভাবে হতে পারে? আশমিন সব চিন্তা বাদ দিয়ে নূরের দিকে গভীর চোখে তাকালো। যন্ত্রণার নীল হয়ে যাওয়া মুখটায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, ভয় পেও না বউ, খারাপ সময় কেটে যাবে, যন্ত্রণা কমে গাও শুকিয়ে যাবে। তবে যারা এই কাজ করেছে তারাও এই পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমায়। আমাদের দিকে তাকিয়ে এই খারাপ সময়টুকু সহ্য করো। বিশ্বাস করো, যদি সম্ভব হতো তাহলে তোমার সকল যন্ত্রণা আমি নিয়ে নিতাম। তোমাকে এভাবে দেখা আমার কাছে 1000 গুণ বেশি যন্ত্রণার। নূর মলিন হাসল, চোখ বুজে আশমিনকে আশ্বস্ত করলো সে ঠিক আছে। আশমিন নূরের কপালে আরেকবারও চুমু খেয়ে কেবিন থেকে বের হয়ে যায়। নূরের কষ্ট সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। এখানে থাকলে হয়তো নিজেই আবার অসুস্থ হয়ে যাবে। আশমিন আমজাদ চৌধুরীর কেবিনে ঢুকে তার বেডের পাশে বসলো। আমজাদ চৌধুরী আধা সোজা হয়ে বসে আছে। আশমিনকে দেখে নড়ে চড়ে বসলো আমজাদ চৌধুরী। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে নরম গলায় বলল, কেমন আছো আব্বু? আমজাদ চৌধুরী শান্ত গলায় বলল, ভালো। আশমিন তপ্ত শ্বাস ফেলল। দৃষ্টি নিচের দিকে রেখে মলিন গলায় বলল, মায়া আন্টির দাফনের ব্যবস্থা করতে হবে আব্বু। বডি ডিকম্পোজড হওয়া শুরু হয়েছে। আশমিনের কথা শুনে আমজাদ চৌধুরী চমকে তাকালেন। সবার সুস্থতার খবর পেলেও মায়া বেগমের কোনো খবর কেউ তাকে বলেনি। আমজাদ চৌধুরী সানভীর কাছে জানতে চেয়েছিল কয়েকবার, সানভী বারবারই এড়িয়ে গেছে। খারাপ লাগছে আব্বু? আমজাদ চৌধুরী নিজেকে সামলে চোখ সরিয়ে নিল। তার খারাপ লাগছে মায়া বেগমের জন্য। লাগা উচিত, সত্যিকার অর্থে স্ত্রী সেই ছিল তোমার। মিসেস চৌধুরী ছিল নামে মাত্র। অথচ দেখো, মিসেস চৌধুরী তোমার সাথে যা যা করেছে, তুমিও ঠিক একই কাজ মায়া আন্টির সাথেই করেছ। সে তার স্বামীর বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়েই দুনিয়ায় ছেড়েছে। অন্ততপক্ষে তার জন্য দুফোঁটা চোখের পানি ফেলতে পারো। বাড়িতে একটা কুকুর থাকলেও মানুষের তার উপর মায়া জমে যায়। তিনি একজন মানুষ ছিলেন আব্বু। আমরা তাকে ভালোবাসা তো দূর, একজন মানুষ হিসাবে সম্মানটুকুও করতে পারিনি। অথচ আমাদের জন্য সে নিজের জীবনটাই দিয়ে দিল। এত ঋণ কিভাবে শোধ করবো বলো তো আব্বু? আমজাদ চৌধুরী নিশ্চুপ হয়ে আছে, কিছু বলার নেই তার। সে মায়া বেগমের সাথে কখনোই ভালো করে কথাও বলেনি, সবসময় তুচ্ছতাচ্ছিল্য করেছে। অথচ মায়া বেগম তার সব দায়িত্ব পালন করেছে, তার বকার আগেই কোনো কিছু হাজির করেছে। অথচ তার পরিবর্তে সে বারবার তাকে অপমান করেছে। আশমিন আর কিছু বলল না, নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। আশমিন বেরিয়ে যেতে আমজাদ চৌধুরী দু চোখ দিয়ে দুফোঁটা পানি বেরিয়ে এলো। আশমিন অমিকে নিয়ে বেরিয়ে গেল আশিয়ানের আস্তানার দিকে। আশিয়ান নাফিসা শিকদারের খোঁজ পেয়েছে কাল। আজ আশমিন যাবে সেখানে। কোনো রকম সিকিউরিটি ছাড়া সবার চোখের আড়ালে বেরিয়েছে আশমিন। যেখানে যাবে সেখানে সরকারি সিকিউরিটি নেওয়া মানে শত্রুর কাছে নিজ দায়িত্বে খবর পৌঁছে দেওয়া। আশমিন বেরিয়ে যেতে অমি সামনে দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আশিয়ান সিগারেটের টান দিয়ে লারার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করল। লারার অবস্থা পানিবিহীন মাছের মতো। 2 দিন গলায় খাবার তো দূর, পানিও জটেনি। আশিয়ান সিগারেট নিচে ফেলে পা দোলাতে লাগলো। তার যখন মেজাজ খারাপ থাকে তখন সে অস্বাভাবিকভাবে পা দোলায়। আশিয়ান পা থামিয়ে গম্ভীর গলায় বলল, শোনো জান, আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় আছি। বাই আসছে বুঝলে, বাই যখন তোমাকে আদর করবে আমার তখন সহ্য হবে না। কিন্তু আমি আবার খুব পসেসিভ, রেগে তোমাকে একটু মারধর করলে রাগ করবে না কিন্তু, ঠিক আছে সোনা? লারা নিবু নিবু চোখে তাকালো আশিয়ানের দিকে। আশিয়ান সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছে, যেন প্রেমিকের প্রতারণার অপেক্ষায় আছে। কখন প্রেমিকা প্রতারণা করবে আর কখন সে হাত চালাবে। তুমি আমার ভালোবাসা বুঝলে না জান। ঠিক 8 ঘন্টা পরে আশমিন এসে হাজির হলো। দ্রুত পায়ে এসে সোজাসুজি লারার সামনে বসে পড়ল। লারার জ্ঞান নেই। আশমিন বিরক্ত হলো, হাঁক ডেকে সানভিকে ডাকলো। সান,
বেবিকে তুলে দাও। কতদিন তার সুরেলা গলার কথা শুনি না, শুনতে ইচ্ছে করছে তা। সানভি ক্লান্ত পায়ে পাশের রুম থেকে বেরিয়ে এলো। লারার বাবার লাশ গুম করে এখানেই থেকে গিয়েছে সে। আশিয়ানের বিশ্বাস নেই কখন আবার লারাকেও মেরে দেয় ঠিক নেই। আশিয়ানকে তো সুস্থ মানুষ মনে হয় না, আরেকটা সাইকো বাপ আছে তার মধ্যে। সানভি ডুলু ডুলু পায়ে এক বালতি পানি এনে লারার দিকে ছুঁড়ে মারল। কয়েক সেকেন্ড পর লারা পিট পিট করে চোখ খোলে। লারা বেবি, এ কি অবস্থা তোমার? আহ, কি নির্দয় ওরা বলো তো। তাই বলে এভাবে মারবে? গালের একপাশে তো এখনো দাগই পড়েনি ভালো করে। বলতে বলতে ঠাটি এক সোর বসালো মহিলা গার্ড। আশমিন তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হাসি হাসি মুখ করে বলল, এজন্যই তোমাকে এত ভালো লাগে জেনি। না বলতে তুমি সব বুঝে যাও। অমিন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আশিয়ান নিজের আধ খাওয়া কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা এগিয়ে দিল। অমি সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। চোখ লারার উপর স্থির রেখে হাত বাড়িয়ে ক্যানটা নিল। লারার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আশমিন সোয়াল শক্ত করে তাকিয়ে আছে লারার দিকে। শুভ্র মুখখানা লাল হতে শুরু করেছে। লারার অবস্থা প্রচণ্ড খারাপ। আশমিন 3 আঙ্গুলের সাহায্যে লারার গাল চেপে ধরে তাতে দাঁত চেপে পড়ল। তোর সাথে আর কে ছিল? সোজা সাপটা জবাব দিবি, কোনো হাঙ্কি পাঙ্কি না। তাহলে তোকে জ্যান্ত টুকরো টুকরো করবো, মাইন্ডেড। লারা শুধু ঠোঁট নেড়ে কয়েকজন পুলিশ আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইশতিয়াকের নাম বলল। আশমিন লারার গাল ছেড়ে দেয়। আশিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, একে জ্যান্ত পুঁতে দে। কার কলেজে হাত দিয়েছে তা একে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিবি। আশিয়ান মাথা নাড়িয়ে সায় জানালো। সানবি আর অমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আশমিন সানবিকে আশিয়ানের সাথে থাকতে বলে অমিকে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে বসে রাগে পড়ছে আশমিন। সবগুলোকে নিজ হাতে কাফন পরাবে সে। অমির দিকে তাকিয়ে নিজের পরিকল্পনা ঠিকঠাকভাবে বুঝিয়ে দিল আশমিন। অমিও সহজ গলায় বলল, তারা সবাই খুব বড় মাপের মানুষ স্যার, ঝামেলা হতে পারে। আপনি এখনো শপথ গ্রহণ করেননি, একটু অপেক্ষা করা যেত না? না অমি, শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই, সুযোগ পেলেই সবল মারতে আসবে। এবার না হয় তাদের বিনাশ হোক। প্রশ্ন যখন পরিবারের। আশমিন জাহিন চৌধুরী তখন ক্ষমতার দাঁত দাঁড়ে না। হসপিটালে এসে সবার আগে মর্গে গেল আশমিন। ফ্রিজারের ড্রয়ার খুলে মায়া বেগমের বডিটা বের করে দেখল মর্গে কর্মরত থাকা লোকটি। আশমিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। সাদা ফ্যাকাশে মুখটায় হাত বুলিয়ে চোখ বন্ধ করে ফেলল। বন্ধ চোখ জোড়া খুলে এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলল, আমি আজ মাকে নিয়ে যাব এখান থেকে। তারা বিদায়ের প্রস্তুতি নেন। ডক্টরের সাথে কথা বলে ফর্মালিটি শেষ করছি, এসে 1 সেকেন্ডও দেরি করব না। নিজের কথা শেষ করে গটগট করে বেরিয়ে গেল আশমিন। লোকটা আশমিনের যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। এই মহিলা আশমিনের মা? আশমিন কি তাকে মা ডাকলো? নিজের কানকে বকাঝকা করে লাশ রিলস করতে ব্যস্ত হয়ে গেল সে। আশমিন নিজের কেবিনে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বাড়িতে যাওয়া হচ্ছে না অনেকদিন। হসপিটালে যেন তার বাড়িঘর হয়ে উঠেছে। লুবানা শোককে নিয়ে বসে আছে। পাখি এখন নাকের দিকে অনেকটা সুস্থ, তবে তাদের খাওয়ানো নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে লুবানাকে। বাহিরের কেনা বেবি ফুডের কোনো দুধই তারা খাচ্ছে না। কয়েকদিনে মেয়ে দুটো খুব শুকিয়ে গেছে। তানভীর এই কয়েকদিন চৌধুরী ইন্ডাস্ট্রি আর এস ইন্ডাস্ট্রি হ্যান্ডেল করে ক্লান্ত হয়ে গেছে। তবে তানভীর এভাবে খেটে অভ্যস্ত নয়, তাই তার অবস্থা নাজেহাল। 2 দিন হলো আমি আর সানভীর কোনো পাত্তাও নেই। 2 অফিস সামনে পাগল প্রায় হয়ে আজ আশমিনের কাছে ছুটে এসেছে। আশমিন তখন মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে। লুবানা মুচকি হাসলো তানভীরকে দেখে। তানভীর লুবানার হাসি দেখে মলিন হাসলো। ক্লান্ত গলায় বলল, বুঝলে পিচ্ছি, আমার অবস্থা বর্তমান পাতলা খিচুড়ি, মেসের ডালের মতো অবস্থা। অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। তবুও তোমার স্যার আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। উপকারের ভাত নাই বুঝলে। আশমিন তিক্ত চোখে তাকালো তানভীরের দিকে। দোলনা থেকে পাখিকে কোলে নিতে নিতে বিরক্ত গলায় বলল, চুপ করো চোখরা ছেলে। তোমার হাঁসের মতো প্যাক প্যাক গলা শুনে যদি আমার মেয়েদের ঘুম ভাঙে তো তোমার ঠোঁট সেলাই করে দিব। তানভীর মুখ টিপে হাসল। আশমিনের এমন হিংসুটে আচরণ দেখলে ওর ইচ্ছে করে নূরকে আবারও বিয়ে দিয়ে দিতে, যেখানে আমজাদ চৌধুরী হবে উকিল বাপ তার, আর আশমিন উকিল ভাই। তখন মন্ত্রিত্ব ছেড়ে সারাদিন বসে বসে বালিশ কামড়ে কামড়ে হিংসা করবে। আশমিনকে আরেকটু জ্বালানোর উদ্দেশ্যে গলা খাকড়ি দিল সে। আশমিন মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে ততক্ষণে। তানভীর লুবানার দিকে তাকিয়ে রসিয়ে রসিয়ে বলল, জানো লুবানা, নূরের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার। ছেলে ফ্যানরা তো নূরের জন্য পাগল। ফেসবুক ইনস্টাগ্রাম তো সারাক্ষণ আই লাভ ইউ বলে মেসেজ করতেই থাকে। নূরকে সামনাসামনি এক পলক দেখার জন্য নাকি জানও দিয়ে দিবে। কয়েকজন তো নূরের জন্য সুইসাইডও করতে চেষ্টা করেছে। কি কাণ্ড ভাবা যায়। লুবানা অবাক হওয়ার মান করে বলল, তাই? আসলে ম্যাম খুবই সুন্দর।
তার জন্য পাগল হওয়া খুব একটা অবাক হওয়ার কোনো বিষয় নয়, তাই না স্যার? তানভীর সিরিয়াস মুড নিয়ে বলল, তা তো অবশ্যই। আশমিন এখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। তানভীরকে মুখে পুরে চিবাতে ইচ্ছে হলেও সে কোনো কথাই বলছে না। পাশে মেয়ের ঘুম ভেঙে যায়, তবে এর শোধ সে ঠিকই নিবে। তানভীরকে কিছু না বললেও মনে মনে সে কয়েকজন ভালো হ্যাকারের নাম্বার মনে করার ট্রাই করলো। তার বউকে আই লাভ ইউ বলা, কি সাহস! হ্যাকার দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম উড়িয়ে দিবে সে। এই খারাপ মুহূর্তে এসে তার কি সব চিন্তা করতে হচ্ছে? এই তানভীর, দাঁতে দাঁত পিষল আশমিন। সারফোকা স্বভাবের ছেলে একটা। লুবানা, সুখকে আমার কাছে দাও। আশমিনের এক হাতে পাখিকে নিয়ে বসে আছে, লুবানা আর এক হাতে সুখকে ধরিয়ে দিল। কিছু প্রয়োজন হলে ডাকবেন স্যার। লুবানা বেরিয়ে গেল কেবিন থেকে। আশমিন মেয়েদের বুকে চেপে রইল, শুধু বুকটা খুব অশান্ত হয়ে আছে। মেয়েদের বুকে নিলে কেমন শান্তি লাগে। আশিয়ান লারার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। লারার অবস্থা নাজেহাল, নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় নেই সে। জেনি তার এক বাহু চেপে ধরে দাঁড়িয়ে আছে। সানভি বিরস মুখে তাকিয়ে গর্ত করা দেখছে। তার এসব ভালো লাগে না, কষ্ট হয়, তবুও দেখতে হয়, কারণ তার বস নির্দয়। আশিয়ান মুখটা কাদো কাদো করে বলল, তোমাকে নিজের ভালোবাসা দেখাতে পারলাম না সোনা, তাই নিজের হাতে তোমাকে দাপন করছি। মরে গেলে তো দেখবে না, তাই তোমায় দাঁড় করিয়ে করছি। নিজ চোখে আমার ভালোবাসা দেখে রাখো, পরে আবার আমাকে বেইমান বলতে পারবে না। আচ্ছা, গর্তটা কি আরেকটু বড় করব? তাহলে তোমার চটপট করতে সুবিধা হতো। সানভি হতাশ চোখে তাকালো আশিয়ানের দিকে। লারার নিবু নিবু চোখে ভয় দেখে লাজুক হাসলো আশিয়ান। লজ্জা পাওয়ার ভান করে বলল, যা দুষ্ট, এভাবে তাকাচ্ছ কেন? বললেই তো করে দেই। এই গর্তটা আর একটু বড় করো, যাতে লারা ম্যাডাম কমফর্ট ফিল করে। হয়েছে এবার? লারার দিকে তাকিয়ে বলছে, খুশি? আধ ঘন্টা পরে মেয়েদের ঘুমে রেখে বেরিয়ে এলো আশমিন। আমজাদ চৌধুরীকে আজ রিলিজ দেওয়া হবে। আশমিন নূরের কেবিনে ঢুকে তার মাথার পাশে বসে পড়ল। নূর ঘুমাচ্ছে, বর্ষা মুখটা ব্যথায় নীল হয়ে গেছে। আশমিন কপালে চুমু খেলো, নিজের মাথাটা নূরের বুকের উপর এলিয়ে দিয়ে চুপ করে আছে। নূরের ঘুম ভেঙে যায়। আশমিন তপ্ত চোখের পানি তার বুক ভিজিয়ে দিচ্ছে। হালকা নড়াচড়া করে উঠল নূর। আশমিন মাথা উঠিয়ে নূরের চিবুকে ঠোঁট চেপে ধরে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নূরের ঠোঁটে। সুস্থ হয়ে যাও বউ, আমার কষ্ট হয় তোমাকে এভাবে দেখলে, সহ্য করতে পারি না আমি, বুকে ব্যথা হয়। তুমি আমার শক্তি, আমার শক্তি এভাবে নির্জীব হয়ে থাকলে আমি তো দুর্বল হয়ে যাব। এভাবে বাঁচিয়ে রেখে যন্ত্রণা দেওয়া হচ্ছে মরে যাওয়ার সুখের হতো। নূর কিছুই বলতে পারল না, চুপচাপ চোখের পানি জড়াচ্ছে সে। আশমিন চোখ তুলে তাকালো নূরের দিকে। নূরের অশ্রুসিক্ত চোখে চুমু খেয়ে চোখের পানি মুছে দিল। কেঁদো না বউ, ভালোবাসি তো, কাঁদলে আমার কষ্ট হয়। এই বউ, আমার না একটা লম্বা চুমু খেতে ইচ্ছে করছে, খাই প্লিজ। নূর কান্না রেখে হতাশ চোখে তাকালো। আশমিন অনুমতির অপেক্ষায় নেই, নূরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গাঢ় চুমু খাওয়ায় ব্যস্ত সে। ব্যথায় জর্জরিত নূর স্বামীর আদরে সিক্ত হয়ে উঠল। আবেশে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো স্বামীর পাগলামি। আশমিন চোখ বড় বড় করে তাকিয়ে রইল, অবাক হওয়ার ভান করে বলল, বউ, তুমি আমাকে আদর করেছ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঝটপট আরেকটা দাও তো, একটু বিশ্বাস করার ট্রাই করি। তুমি কিন্তু দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছ। আগে যদি এত রোমান্টিক হতে, তাহলে আজ আমাদের ডাবল টুইন্স হতো। দুটো মেয়ে আমার একার মেহনতের ফল। তখন আলসেমি না করলে তোমার কি ক্ষতি হতো বলো তো? নূর বিরক্তিতে চোখ বন্ধ করে ফেলল। একটা চুমু খাওয়ায় যে লোক ওকে কামচোর বলবে, এটা তার কল্পনায়ও ছিল না। মনে মনে শপথগুলো আর কখনোই আশমিনকে চুমুই খাবে না। আশমিন মুচকি হেসে বেরিয়ে এলো। বউকে রাগানোর মধ্যে আলাদা মজা আছে। নিজেকে তখন রাজা রাজা মনে হয়। বউকে রাগানো চারটিখানি কথা নয়, কলিজা থাকতে হয়। আমজাদ চৌধুরীকে নিয়ে মায়া বেগমের কবরের পাশে দাঁড়িয়ে আছে আশমিন। কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে তাকে। আমজাদ চৌধুরী নিজ হাতে কবরে শুইয়ে দিয়েছে মায়া বেগমকে। গুটি কয়েক মানুষ নিয়ে দাফন কাজ সম্পূর্ণ করেছে আশমিন। আশিয়ান, তানবীর, অমি আর সহ অনেক পুলিশ এসেছে। বাহাদুর হসপিটালে নোরা সুখ ফাঁকির কাছে আছে। আমজাদ চৌধুরীকে কড়া সিকিউরিটিতে বাসায় পাঠানো হয়। সারা বাড়িতে 200-র উপরে গার্ড রাখা হয়েছে। বাড়ির ভিতর প্রশিক্ষণপ্রাপ্ত লেডিস গার্ড রাখা হয়েছে। আমজাদ চৌধুরী জোর করে বাসায় চলে এসেছে। হসপিটালে যেন তার দম বন্ধ হয়ে আসছিল। বাড়িতে এসে আরও বেশি খারাপ লাগছে তার, মনে হচ্ছে জেলখানায় চলে এসেছে। মায়া বেগমের জন্য তার প্রচণ্ড খারাপ লাগছে। বাড়িতে ঢুকে খারাপ লাগাটা বেড়েই চলছে। অদ্ভুত এক শূন্যতা গ্রাস করে নিচ্ছে তাকে। নিজের রুমে না গিয়ে মায়া বেগমের রুমে গিয়ে বসে রইল আমজাদ চৌধুরী। বিয়ের পর কয়েকটা দিন এই রুমে কাটিয়েছে সে। বিছানায় থাকলেও মায়া বেগম ঘুমিয়েছে নিচে।
একজনের প্রেমে অন্ধ হয়ে আরেকজনের ভালোবাসাকে উপেক্ষা করে গেছে। দিন শেষে মায়া বেগমের মতো সেও আজ শূন্য। গভীর রাত। আশমিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইশতিয়াকের বেডরুমে তার পাশে মাথার নিচে দুহাত দিয়ে শুয়ে আছে। গত 2 দিনে খুব কৌশলে গোলাম ইশতিয়াকের সমস্ত সিকিউরিটি বদলে দিয়েছে আশমিন। আজ তার বাসভবনের সমস্ত সিকিউরিটি আশমিনের লোক। ইশতিয়াকের নাক ডাকার বুসবুস শব্দে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল আশমিন। কপাল কুঁচকে চকচকে সিলিংয়ের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, ওর মুখটা বেঁধে ফেল সান। এতক্ষণে বুঝলাম ওর বউ কেন ছেড়ে চলে গেছে। প্রচণ্ড বেয়াদব। একজন গণ্যমান্য মন্ত্রীকে বিরক্ত করছে। সানভীর খুব ক্লান্ত লাগছে। আশমিনকে শুয়ে থাকতে দেখে নিজের বিছানার কথা মনে পড়ছে। মন চাইছে আশমিনের পাশে দপ করে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে। নিজের ইচ্ছাটাকে গলা চেপে পাশের জনকে ইশারা দিল ইশতিয়াকের মুখ বাঁধতে। নেপালের একটা টিকিট কাটবে, বাকি জীবন না হয় হিমালয়ের কোনো গুহায় কাটিয়ে দিবে। শত্রুরা নিশ্চয় এত ঠান্ডায় হিমালয়ে তাকে মারতে যাবে না, সাথে করে সাবানাকেও নিয়ে যাবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইশতিয়াক ভীতু চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। একটা চেয়ারে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে তাকে। পরনে একটা সাদা ট্রাউজার আর স্যান্টো গেঞ্জি। এসির মধ্যে ধরধর করে ঘেমে যাচ্ছে সে। রুমের মধ্যে 20 জন অস্ত্রধারী লোক দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবিতে আশিয়ানকে অসম্ভব সুন্দর লাগছে। তাই হয়তো সে সবসময় শুভ্র পাঞ্জাবিতে নিজেকে আবৃত করে রাখে। গোলাম ইশতিয়াকের সামনে আয়েশি ভঙ্গিতে বসে আছে আশমিন। পায়ের উপর পা তুলে দুহাত মাথার নিচে দিয়ে সিলিংয়ের দিকে মুখ করে বসে আছে। সানভীর ষষ্ঠবারের মতো হাই তুলে ক্লান্ত চোখে তাকালো গোলাম ইশতিয়াকের দিকে। আশমিনও বিরক্ত হয়ে চোখ খুলল। সানভীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এত ঘন ঘন হাই তুলছ কেন? জানো না অতিরিক্ত হাই তোলা আল্লাহ তাআলা পছন্দ করেন না? তাই হাই তোলার পর আস্তাগফিরুল্লাহ পড়বে। পড়ো আস্তাগফিরুল্লাহ। সানভীর মলিন মুখে পড়ল, আস্তাগফিরুল্লাহ। আশমিন বিরক্ত চোখে তাকালো গোলাম ইশতিয়াকের দিকে। হাতে থাকা গানের নল দিয়ে কপাল চুলকে শান্ত গলায় বলল, কেমন আছেন ইশতিয়াক সাহেব? শরীর স্বাস্থ্য ভালো? দিনকাল কেমন চলে? রাতে বিরিয়ানি কেমন ছিল? আমি পাঠিয়েছি। পুরান ঢাকার বিখ্যাত কাচ্চি। শুনলাম আপনি নাকি 2 প্লেট খেয়েছেন। সত্যি নাকি? এই জন্যই তো এত বড় বুড়ি। কমট ভেঙে পড়লে কি হবে ভেবে দেখেছেন? আপনার বাথরুমে যদি আপনার হাতে সেফ না থাকে, তাহলে জনগণ কিভাবে সেফ থাকবে বলুন তো? সানভি হতাশ চোখে তাকালো আশমিনের দিকে। কোথাকার কথা নিয়ে গেল। আশমিন সোজা হয়ে বসে সিরিয়াস ভঙ্গিতে বলল, এর চেয়ে বেশি ফর্মালিটি করার মুড না ধৈর্য কোনোটাই আমার নেই বড়। তাড়াতাড়ি ঢাকনা খোল আর তোর ভিতরের আবর্জনা বের কর। আমিও দেখি তোর ভিতরে কতটা নর্দমা আছে। একটাও যাতে তোর পেটের ভিতর অবশিষ্ট না থাকে। তাহলে তোর ডোলের মতো পেট লাথি মেরে ফাটিয়ে কথা বের করব আমি। নিয়ে শুরু কর। গোলাম ইশতিয়াক বর্গে গেলেন। মন্ত্রী পরিষদ এমনকি দলের সবাই আশমিনকে শান্ত গম্ভীর হিসাবেই চিনে। রেগে গেলেও সে ঠান্ডা মাথায় কথা বলে। আজ আশমিনের এমন ভাষা শুনে শুধু গোলাম ইশতিয়াকই নয়, সানভিও অবাক হয়ে গেছে। গোলাম ইশতিয়াককে এভাবে তাকিয়ে থাকতে দেখে আশমিন সত্যি সত্যি তার পেট বরাবর নিজের সমস্ত শক্তি দিয়ে একটা লাথি মারল। কাঠের চেয়ার ভেঙে নিচে পড়ে গেল ইশতিয়াক। ব্যথায় কুকিয়ে উঠল সামান্য। মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। দুজন গার্ড এসে আবারও বসিয়ে দিল তাকে। আশমিনের শান্ত চেহারা রক্তিম আকার ধারণ করেছে। শিকারী চোখ জোড়া দিয়ে হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। আশমিন তার দিকে ঝুঁকে গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে পড়ল। আমার পরিবারের দিকে হাত বাড়ানোর আগে নিজের বাঁচার ব্যবস্থা করা উচিত ছিল না? এখন তোর কি হবে বলতো? ক্ষমতার টাকা নিয়ে কি কবর যাবি? দেখা তোর ক্ষমতা। নিয়ে আয় তোর টাকা, দেখ বাঁচাতে পারিস কি না। আমার মেয়েদের আঘাত করেছিস। আমার ভালোবাসা আজও জীবন মৃত্যুর মাঝে ঝুলে আছে। প্রতিদিন যন্ত্রণা নীল হয়ে যায়ও তাকাতে পারি না আমি ওর দিকে। আমার বুকটা পড়ে যায়, তুই বুঝিস? ইশতিয়াকের চোখ বড় বড় হয়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে যেন জানটাই বের হয়ে যাবে নিশ্চিত। আশমিন ওকে ছেড়ে দিল। শান্ত ভঙ্গিমায় গিয়ে আবারও চেয়ারে বসে পড়ল। ইশতিয়াক কাশতে কাশতে নিচে বসে পড়েছে। সানভি তার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিল। পানি পেতেই ঢক ঢক করে খেয়ে নিল সে। আশমিন এখনও নীরব চোখে তাকিয়ে আছে। ইশতিয়াক সেদিকে না তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মিসেস চৌধুরীর সাথে আমার ডিল হয়েছিল। তার জোগাড় করা মেয়েগুলোকে পাচার করতে সাহায্য করলে আমাকে মোটা অঙ্কের একটা কমিশন দেওয়া হবে। গত 5 মাস যাবৎ আমি তাকে সাহায্য করছিলাম, কিন্তু এর মধ্যে আপনি সব কিছু জেনে ফেললেন। লাস্টবার যখন মেয়েগুলোকে উদ্ধার করলেন তখন আমাদের অনেক লস হয়েছিল। বিদেশি পার্টি থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল, তাই মেয়ে দিতে না পারায় তারা খুব চাপ দিচ্ছিল।
মিসেস চৌধুরীকে না পেয়ে সেই টাকা তারা আমার কাছ থেকে নিয়েছে। এতে অস্বীকার করেছিলাম। এতে তারা আমার মেয়েটাকে মেরে ফেলল, তাই বাধ্য হয়েই দিতে হলো, না হলে আমার ছেলেটাকেও মেরে ফেলতো। টাকার মেয়ে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আপনাকে বরবাদ করতে চাইছিলাম, সেই সুযোগে করে দিল আপনার শাশুড়ি। সে চাইতো আপনার সন্তান আর আপনাকে সরিয়ে দিতে। আপনার মায়ের জন্য তার সারা জীবন নষ্ট হয়ে গেছে। সে তার স্বামীকে হারিয়েছে, তাই প্রতিশোধ নিতে চাইছিল সে। বাড়ির সমস্ত ইনফরমেশন সে আমাকে দিত। সে জানতো না আমি নূরকেও আক্রমণ করব। আমি আপনার মেয়েকে আঘাত করিনি। আপনার মেয়েকে নাফিসা শিকদারই আঘাত করেছে। মায়া বেগমকে লারা মেরেছে। আমি শুধু নূর। আর কিছু বলতে পারল না ইশতিয়াক। আশমিন তার কপাল বরাবর শ্যুট করে দিয়েছে। চোখ দিয়ে আগুন বেরোচ্ছে ওর। আবারও ধোকা। আশমিন ইশতিয়াকের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, নূর নয়, ম্যাম বলা উচিত ছিল। ইউ স্কান্ডেল। গানটা সানভির হাতে দিয়ে গম্ভীর গলায় বলল, এটা ওর হাতে ধরিয়ে দাও। পারফেক্ট সুইসাইড লাগা চাই। সানভি মাথা নাড়িয়ে সায় জানালো। আশমিন ফোন কানে নিয়ে বলল, সব কয়টাকে উপরে পাঠিয়ে দাও। আমি একটাও যেন মিসে না ফিরে। কাজ শেষ করে 8 ঘন্টায় আমার গোডাউনে দেখা করো। আমি আচ্ছা বলে ফোনটা কেটে দিল। সে এতক্ষণ আশমিনের অনুমতিরই যেন অপেক্ষায় ছিল। আশিয়ান তার দিকেই তাকিয়ে আছে। আমি ইশারায় সায় জানাতে আশিয়ান ক্রুরো হাসল। পুলিশ কমিশনার আর তার ছেলেদের দিকে তাকিয়ে ক্ষুব্ধ গলায় বলল, কার কলেজে হাত দিয়েছিস জানিস? মিনিস্টার আশমিন জাহিদ চৌধুরীর বউ, মাফিয়া আশিয়ান শিকদার আর ভেজালমুক্ত অমি শিকদারের বোন আর ভাগ্নির দিকে। তোদের আর বেঁচে থেকে কি হবে বলতো? মরে যা। পরপর কয়েকটা গুলিতে কাজ শেষ করে বেরিয়ে গেল আশিয়ান আর অমি। জঙ্গলের সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আশমিন। বুকের ব্যথা আজ আবারও বেড়েছে। সে যাকে মা বলে ডাকে সেই কেন যেন বিনাশিনী হয়ে ওঠে। তার মা ডাকটাই কি বিষাক্ত? গাড়ি থেকে বেরিয়ে টলমল পায়ে হেঁটে চলে জঙ্গলের গভীরে। শেষ রাত চলছে এখন। অনেকটা ভিতরে ঢুকতে একটা খালি জায়গায় এসে থামলো আশমিন। আশেপাশে কোথাও শেয়াল ডাকছে। আশমিন টান হয়ে শুয়ে পড়ল ঘাসের উপর। পাশের হালকা ডিবির মতো উঁচু জায়গাটা জড়িয়ে ধরে ধরা গলায় গুনগুন করে গাইল, ওই ছাদের টিপে মন ভরে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। ডুকরে কেঁদে উঠল আশমিন। মা বলে কয়েকবার ডেকে শক্ত করে আঁকড়ে ধরল কামিনী চৌধুরীর কবর। শুভ্র পাঞ্জাবি কবরের মাটিতে মাখামাখি হয়ে গেল। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে দুহাতে কবরের ঘাস পাতা পরিষ্কার করতে লাগলো। মাঝে মাঝে হাত থামিয়ে জড়িয়ে ধরল কিছুক্ষণ। কষ্টে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার ভাগ্যটা কেন এমন? কেন বারবার আপন মানুষগুলো তাকে আঘাত করে? যাদের আগলে রাখার কথা তারাই কেন ক্ষত বিক্ষত করে দেয় তাকে? রাতে শেষে হসপিটালে পা রাখলো আশমিন। কাপড়ে কাদামাটি লেগে আছে। রক্তিম চোখ দুটো হালকা ফুলে আছে। হসপিটালে উপস্থিত হতে সানভি সহ বাকি গার্ডরা ঘিরে ধরলো আশমিনকে। বাহাদুর আর রফিক নিজের জায়গা ছেড়ে দৌড়ে এলো আশমিনের দিকে। আশমিন হাত ইশারায় থামিয়ে দিল তাদের। নিজের জায়গায় যেতে বলে নিজের কেবিনে চলে যায়। ফ্রেশ হয়েই নূরের কাছে যাবে। আজ মেয়েরাও নূরের সাথে ছিল, তাই তার কেবিন একেবারে পাকা। মন মেজাজ খুবই বিক্ষিপ্ত হয়ে আছে। নূরকে কীভাবে সামলাবে সেই চিন্তায় মাথা ফেটে যাচ্ছে আশমিনের। সানভি আশমিনের অপেক্ষা করছে। সারা রাত কোথায় ছিল সে সম্পর্কে কেউ জানে না। এভাবে চলতে থাকলে শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। গার্ড ছাড়া বের হওয়াটা কোনোভাবে আশমিনের জন্য নিরাপদ নয়। এটা বলার সাহস আপাতত সানভির নেই। তবু সে দাঁড়িয়ে আছে। মুখে বলতে না পারলেও হাবভাবে বোঝাতে হবে আশমিন ভুল করেছে। আশমিন বের হতে না হতে কেবিনে প্রবেশ করলো লোবানা। হাই তুলতে তুলতে সামনে তাকাতেই সানভিকে দেখে দাঁত বের করে বলল, আরে কঙ্কাল দাদু যে, কী খবর আপনার? সব ঠিকঠাক? সানভি বিরক্ত চোখে তাকালো লুবানার দিকে। মেয়েটা বাসাল, সকাল সকাল গা জ্বালানি কথা বলছে। সানভি নিজের রাগটাকে হাসি মুখ করে বলল, আরে সাবান আছে, তোমার সেলাই মেশিনের কাজ ঠিকঠাক হচ্ছে তো? এভাবে সারা রাত জেগে কাজ করো না। দেখলে তো অকালে চোখ দুটো হারালে। এখন আমার মতো একটা হ্যান্ডসামকে তুমি কঙ্কাল দেখছ। দুঃখ, সকাল 10টায় চোখে ডাক্তার বসবে 3 তলায়, দেখিয়ে আসবে। সানভির কথা শুনে লোবানার গা ফিরতে জ্বলে গেল। একটু ঘুমানোর আশায় আসলেও সেসব ছেড়ে সানভির দিকে তেড়ে গিয়ে শাসানোর ভঙ্গিতে বলে, একদমই বাজে বকবেন না দাদু। আর ঠিক সময় বিয়ে করলে 4 বাচ্চার বাপ হয়ে যেতেন।
আবার বড় বড় কথা, হ্যান্ডসাম না চাই, আপনাকে আজ তো একটা মিষ্টি কুমড়ার মতো লাগে। আপনার চোখ ঠিকই আছে, আপনার যন্ত্রপাতি ঠিক নেই, বিয়ে করে প্রমাণ করুন আপনি হ্যান্ডসাম ছেলে। লুবানার কথা বন্ধ হয়ে গেল, চোখ বড় বড় করে সামনে দেওয়ালের দিকে তাকিয়ে আছে সে। সানভীর এক হাত তার কোমরের আর এক হাত তার চুলের বাজে। মিনিট দুয়েক পর লুবানার ঠোঁট ছেড়ে হাতের বাঁধন শক্ত করলো সানভি। চুলে টান পড়তে চোখ বন্ধ করে ফেলল লুবানা। সানভি তার কানের কাছে পিস করে বলে, আমার 4টা বাচ্চাকে পৃথিবীতে আসতে লেট করানোর শাস্তি এটা। কাজটা তুমি ভালো করনি শাবানা। বাই দ্য ওয়ে, ইয়াম্মি। লুবানাকে ছেড়ে মুচকি হেসে বেরিয়ে গেল সানভি। লুবানা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আশবিন ওয়াশরুম থেকে বেরিয়ে লুবানাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। লুবানাকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল সে। কেবিন থেকে বেরিয়ে সানভির মুখোমুখি হলো আশবিন। সানভি করিডোরেই দাঁড়িয়ে আছে। আশবিন তার দিকে তাকিয়ে পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে দিল সানভির দিকে। সানভি টিস্যু হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। আশবিন ইশারায় ঠোঁট দেখাতে সানভি তাড়াহুড়া করে মুছে ফেলল। এই মেয়েগুলো রাতের বেলা কেন লিপস্টিক লাগিয়ে ঘুমায়? আজব তো। আশবিন কেবিনে ঢুকে দৃঢ়ভাবে এগিয়ে গেল নূরের দিকে। নূর পাখিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। সুখ দোলনায় ঘুমিয়ে আছে। এতক্ষণ হয়তো লুবানার কাছে ছিল। পাখি চোখ ঘুরিয়ে চারদিক তাকাচ্ছে। একটু পরপর নিজের পা টেনে মুখে দেওয়ার চেষ্টা করছে। নূর ঘুমের ঘোরে তা বারবার সরিয়ে দিচ্ছে। নাক মুখ কুঁচকে ফেলে আবারও পা মুখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আশমিন হাসল, যাকে বলে প্রাণবন্ত হাসি। শেষবারের মতো মেয়ের পা সরিয়ে দিতে মেয়ে খেপে গেল। ঠোঁট ফুলিয়ে কেঁদে নূরের ঘুমন্ত মুখে কয়েকবার থাবা লাগিয়ে দেয়। আশমিন শব্দ করে হেসে ফেলল। দ্রুত পায়ে এসে পাখিকে নিজের কোলে তুলে নেয়। পাখিও বাবাকে পেয়ে আহ্লাদি হয়ে উঠল। নূর ক্লান্ত ভঙ্গিতে উঠে বসে। আশমিনকে দেখে অভিযোগের স্বরে বলল, দেখছেন কি বিচ্ছু, একেবারে আপনার মতো হয়েছে। আশমিন মেয়েকে থামাতে ব্যস্ত। মেয়ের সারা মুখে আদর করে মুচকি হেসে বলল, ডিএনএ টেস্ট ছাড়া এটাই তো প্রমাণ। আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে? ওর মনে হয় খিদে পেয়েছে নূর, মেয়েকে আগে খাইয়ে নাও। পাখিকে নূরের কোলে দিয়ে ওদের পাশে দপ করে শুয়ে পড়ল আশমিন। আশমিনের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নূর। সারা রাত কোথায় ছিলেন? কাজ ছিল বউ। সে কি বেঁচে আছে? হুম। তার কি বেঁচে থাকা উচিত? আশমিন চুপ করে থাকলো। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাকে একা করে দিন মন্ত্রী সাহেব। সে প্রতিশোধের নেশায় নিজের বিবেক হারিয়েছে। তার কাছে নিজের সন্তানও ম্যাটার করে না। সে আমাদের জন্য সেফ নয়। তাকে এতটা একা করে দিন যাতে সে একটু কথা বলার জন্য তরপাতে থাকে। বাকিটা জীবন সে নিঃস্ব হয়ে বেঁচে থাক। যে পরিবারের মর্ম বোঝে না, তাকে পরিবারে থাকার কোনো অধিকার নেই। আশমিন চুপচাপ নূরের কথা শুনল, কিছুই বলল না। পাখিকে খাইয়ে আশমিনের পাশে শুইয়ে দিল নূর। পাখি আশমিনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আশমিনও ব্রু কুঁচকে তাকিয়ে আছে মেয়ের দিকে। পাখি তাকিয়ে থাকতে থাকতে হুট করে আশমিনের মুখে নিজের ছোট্ট হাতে থাবা মেরে দিল। আশমিন লাফিয়ে উঠল। তার গাল জ্বলে যাচ্ছে। এইটুকু মেয়ে থাপ্পড়ে এত ঝাঁজ? আশমিন নূরের দিকে তাকিয়ে ভয়ার্থ গলায় বলল, মেয়ে আমাকে মারলো কেন? আর হাত এত শক্ত কেন? নূর ভাবলেশহীনভাবে বলল, বললাম না মেয়ে আপনার মতোই বিচ্ছু। এবার মেয়ের মার খান। আশমিন পাখির হাত ছেড়ে নূরকে জড়িয়ে ধরল। নূরের কাঁধে থুতনি রেখে সিরিয়াস গলায় বলল, একটা কথা বলি, রাগ করবে না? কথাটা কিন্তু সিরিয়াস। নূর কিছু বলল না। আশমিন নূরকে আরেকটু শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, আজ আমরা বাসায় চলে যাব। ডক্টর রিলিজ দিয়ে দিয়েছে তোমাকে। শোনো বউ, আমার ইদানিং একটু বেশি বেশি প্রেম পায়। অনেক দিনের জমানো প্রেম বুঝলে। কিন্তু বউ অসুস্থ, তার উপর আমার 2টো মেয়ে। মাশাল্লাহ, বাপের জেনারেশন এরা বাড়াতে দিবে না। এখন বউ হিসাবে তোমার উচিত আমাকে সাপোর্ট করা, সময় বের করে আমার সাথে চিপাচাপায় প্রেম করা, মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে আমাকে টেক্সট করা। আমি তো ব্যস্ত থাকি বলো, সবসময় গাপটি মেরে সুযোগের অপেক্ষায় বসে থাকতে পারি না। তুমি টেক্সট করলে বিষয়টা আমার জন্য সহজ হয়ে যায়, বুঝছো তো? নূর হতাশা শ্বাস ফেলল। কচি দিয়ে আশমিনের বারবার প্রেমের আকাশা কেটে পরিষ্কার করার ইচ্ছে হলো তার। এই অসহ্য লোকটাকেই কেন তার ভালোবাসতে হলো? একটু ভালোভাবে খুঁজলে হয়তো একটা ভালো মানুষ সে পেয়ে যেত, যার এত ঘন ঘন প্রেম পায় না। এখন এই বিরক্তিকর লোকটার সাথেই তো সারা জীবন কাটাতে হবে। নূর আবারও হতাশ হলো। এদিকে আশমিনের কয়েক দফা চুমু খাওয়া শেষ। নূর বিরক্ত গলায় বলল, আরে ব্রাশ তো করতে দিন। কোনো দরকার নেই, আমি করেছি। তুমি ছোট মানুষ, ব্রাশ করে কি করবে? আসো বলে চুমু খাও। নূরকে আজ বাসায় নিয়ে আসা হয়েছে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়নি নূর। আশমিন একজন নার্সকেও নিয়ে এসেছে সাথে। লুবানা যদিও মানা করেছে,
আশমিন শুনিনি। এখন মায়া বেগমা নেই, লুবানা অফিস সামলে কোনোভাবে নূরের খেয়াল রাখতে পারবে না। বাসার সার্ভেন্টদের উপর আশমিন ভরসা করতে পারছে না। নিজের রুমের ক্যামেরা কয়েকটা বাড়িয়ে দিয়েছে আশমিন। আশমিনের কর্মকাণ্ডে নূর প্রচুর বিরক্ত, কিন্তু মুখে কিছুই বলছে না। আশমিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে নূর তীক্ষ্ণ চোখে তাকালো। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে শোক পাখির কাছে চলে যায়। দুজনেই বিছানায় বসে খেলছে। আশমিনকে দেখে তারা হাততালি দিতে লাগলো। আশমিন দুজনকে একসাথে কোলে তুলে নেয়। মেয়েদের মুখে চুমু দিয়ে তাদের সাথে কথা বলতে লাগলো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যা একমাত্র সে আর তার মেয়েরাই বুঝে। গোলটেবিল বৈঠকের মাঝে এক সদস্য আরেকজনের উপর হামলা করে বসলো। ফাঁকি হঠাৎ করে সুখের মুখের উপর হাত চালিয়ে দিয়েছে। অসহায় গলায় চেঁচিয়ে নূরকে ডাকলো। যখন সে থামাতে পারছে না, বউ, আমার দাঁত না ওঠা মেয়েরা চুলাচুলি করছে কেন? এই বয়সে এসব কে শিখালো ওদের? নূর বিরক্তি হয়ে উল্টা করে শুয়ে পড়ল। কি আজগুবি কথাবার্তা! মেয়েরা নিজেরাই সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকে। এখন তার বাবার মনে হচ্ছে কেউ তাদের এসব তালিম দিচ্ছে। মানুষের আর খেয়ে দিয়ে কাজ নেই। আশমিন কোনোরকম মেয়েদের থামিয়ে দুজনকে দুই দোলনায় বসিয়ে দিল। দুটো এক একটা বিচ্ছু হয়েছে, এখনই এই অবস্থা, আর এদিকে সে আরও কয়েকজন আনার প্ল্যান করছে। আশমিনের বুকটা গম্ভীর হয়ে গেল। তার ব্যক্তিগত মেয়েরা মারামারি করছে, জনগণ শুনলে কি বলবে? আশমিন নূরের পায়ের কাছে বসে গম্ভীর গলায় বলল, বউ, মেয়েদের আদর ভালোবাসা শেখানো উচিত। আমার মেয়েগুলো তোমার স্বভাব পেয়েছে। কই মিলেমিশে থাকবে তা না করে চুলোচুলি করছে। আমার মতো রোমান্টিক বাবার ঘরে এমন মারামারি করা মেয়ে, আমার ভবিষ্যৎ জামাইদের কি হবে বউ? নূর মুখ কুঁচকে চোখ বন্ধ করে রইল। আশমিন আরেকবারও সুখ পাখির দিকে তাকায়। এর মধ্যে ভাব হয়ে গেল দুজনের। কি সাংঘাতিক! ভাগ্য ভালো নূর দেখেনি, না হলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত মেয়েরা তার মতোই হয়েছে। আশমিন গায়ে পাঞ্জাবি জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। 2 দিন আগে অমি আর আশিয়ানকে গোডাউনে আসতে বলে সে নিজে যায়নি। অমি যদিও কিছু বলেনি, কিন্তু আশিয়ান কয়েক দফা বকা শুনিয়েছে। আশমিন সেসবে পাত্তা দেয়নি। যে জন্য তাদের আসতে বলেছিল সে কাজ করে ফেলেছে। নাফিসা শিকদারকে মুহূর্তের মধ্যে হাওয়া করে দিয়েছে। জানে না মারলেও বাঁচার মতো অবস্থায় রাখেনি। আশমিন সে বিষয়ে কাউকে কিছু বলতে চায় না, তাই অমি আর আশিয়ানের সামনে মুখও খোলেনি। আশমিন সোজা আমজাদ চৌধুরীর রুমে গেল। আমজাদ চৌধুরীর শরীর ইদানিং ভালো থাকে না। হুট করে যেন তার বয়স বেড়ে গেছে। আশমিন আজ বাবার সাথে সময় কাটাবে বলে এসেছে। যদিও আমজাদ চৌধুরীর কাছে সে একটা আতঙ্ক, তবুও আমজাদ চৌধুরী চায় ছেলে তার সাথে একটু সময় কাটাক। আমজাদ চৌধুরী শুয়েছিল। আশমিনও গিয়ে তার পাশে শুয়ে পড়ল। এক পা বাবার উপর তুলে দিয়ে গলায় বয়ত্ত ভাব এনে বলল, আমার মেয়েরা তো মারামারি শিখে গেছে আপু। কিছুক্ষণ আগেই চুলোচুলি করছিল। তুমি দাদা হয়ে সারাদিন রুমে শাহরুখ খানের মতো পড়ে থাকো, তাদের তো একটু সময় দিতে পারো। তাহলে তারা মারামারি না শিখে একটু খেলাধুলা শিখতে পারতো। কেমন দাদু তুমি! আর কিছু না পারলেও নিজের বুড়ো বয়সে কুমার থাকার দুর্দান্ত ইতিহাসটাও তো বলতে পারো। এতে তোমার নিজেকেও কচি ভাবের মতো মনে হবে। আমজাদ চৌধুরী হতাশার শ্বাস ফেলল। প্রথমে কিছুটা আগ্রহ নিয়ে শুনল, পরে ঠিকই বুঝেছে ছেলের তাকে খোঁচাতে এসেছে। নাতনিদের বাপকে বলে সারাদিন যুবতী মেয়েদের মতো টিটকেরে সহ্য করতে হচ্ছে। নাতনিদের বললে তো ভার্জিন দাদু বলে মহল্লায় মহল্লায় পোস্টার টাঙিয়ে দিবে। আশমিন ফুঁসে উঠল। এক লাফে শোয়া থেকে উঠে আমজাদ চৌধুরীর মুখোমুখি বসে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে গমগমে গলায় বলল, এত ভালো ছেলে সাজবে না। স্কুলে থাকতে মিনা নামের এক মেয়ের সাথে তোমার চোখে চোখে ইশারা চলতো। সেই মেয়ের জন্য তুমি হাত কেটে তার নাম লিখতে চেয়েছিলে। সত্যি করে বলো তো, তার সাথে আর কি হাঙ্কি পাঙ্কি করেছ? রুম ডেটে যাওনি তো? বুকে হাত দিয়ে বলো আব্বু, তুমি তার হাত ধরনি? আমজাদ চৌধুরী শোয়া থেকে উঠে বসল। আশমিনের দিকে অসহায় চোখে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, খাট থেকে নেমে হাতের পায়ে 4 কদম হাঁটলেই দরজা। চুপচাপ বেরিয়ে যাবে। আর 1 মিনিট এখানে থাকলে আমি তোমার মুখ সেলাই করে দিব। বেয়াদব ছেলে! আমাদের সময় আমরা তোমাদের মতো অসভ্য ছিলাম না। আমাদের ভালো লাগা ছিল শুদ্ধ, ভালোবাসাও ছিল একেবারে পাপমুক্ত, বুঝেছ? আর ওটা অল্প বয়সের আবেগ ছিল, ভালোবাসা নয়। এবার বেরিয়ে যাও। আশমিন মুখ কুঁচকে দৃষ্টি সরালো। মুখ অন্যদিকে ঘুরিয়ে গম্ভীর গলায় বলে, একদমই বাজে কথা বলবেন। আমি মোটেও অসভ্য নই। আমি কি তোমার মতো হাত কেটে প্রেমিকার নাম লিখতে চেয়েছি নাকি? দেখো আমার হাতে কোথাও লেখা আছে বউ। তুমি অল্প বয়সে বেশি পেকেছিলে, স্বীকার করো। আমজাদ চৌধুরী হার মানলেন। আশমিনকে রুমে রেখে নিজে বেরিয়ে গেলেন। এই ছেলের সাথে সময় কাটানো চেয়ে নাতনিদের সুলোসুলি দেখাই ভালো। সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল আজ থেকে নিজেকে এত ব্যস্ত রাখবে যাতে আশমিন তার নাগালি না পায়। আমজাদ চৌধুরী বেরিয়ে যেতে আশমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যেভাবে রুমে গেড়ে বসেছিল, কয়েকদিন পর পিঠের নিচে শিকড় গজিয়ে যেত। নাতনিদের নিয়ে সারাদিন খেলা করবে যাতে সে নাতি আনার ব্যবস্থা করতে পারে, তা না করে সারাদিন রুমে বসে দেবদাস হচ্ছে। এই কেমন বাবা হলো তার!
কেউ তাকে একটু বউয়ের সাথে চিপকে থাকার সুযোগ করে দেয় না। তার ভাবতেও লজ্জা লাগছে তার মতো এমন নির্লজ্জ মানুষ মেয়েদের তাকানো দেখে লজ্জায় চুমুও খেতে পারে না। আজ সকাল সকাল পার্টি অফিসে এসেছে। আজ দলের গোপন বৈঠক আছে। সকাল না বলে ভোর বললেই সবচেয়ে বেশি মানানসই হবে। 5টায় মিটিং রাখা হয়েছে। আশ্বিন 4টায় চলে এসেছে। 5টা বাজতে এখনো 23 মিনিট বাকি। সানভি একটু পরপর হাই তুলছে। আশ্বিনের মেজাজ চটে গেছে। আসার সময় সুখ পাখি খুব কান্না করেছে। আজ মেয়েরা তার সাথেই ঘুমিয়েছে, তাই আশ্বিন উঠতে তারাও উঠে গেছে। একটু বড় হতে শ্যানা হয়ে গেছে দুটো। আশ্বিনকে রেডি হতে দেখলেই কান্না করে। উদ্দেশ্য তারাও বাবার সাথে বাহিরে যাবে। আশ্বিনের তখন হাত পা ছড়িয়ে গড়াগড়ি খেতে ইচ্ছে করে। নূর একটু সাহায্য করে না তাকে। সে পারলে মেয়েদের তার গাড়ি তুলে দেয়। নিজের বাসা থেকে আশ্বিনের সোরের মতো বেরোতে হয়। কি যে দিন আসলো। লুবানার ব্যাপারে কি ভেবেছ শান? আর কতকাল জোর করে চুমু খেয়ে কাটাবে? আমার বাসার মেয়েদের সাথে এসব চলবে না। সিরিয়াস হলে বলো, বিয়ে দিয়ে দেই। সানভীর হাই মাঝপথেই থেমে গেল। চোখ বড় বড় করে আর্তনাদ করে বলল, দিবেন না স্যার প্লিজ? আমি আসি তো। আমি যথেষ্ট ভালো ছেলে, মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কত বড় চাকরি। আমার চেয়ে ভালো ছেলে পাবেন না। আমি তো যৌতুকও নিব না। আশ্বিন শান্ত চোখে তাকালো, হিমশীতল গলায় বলল, তোমার চেয়ে ভালো ছেলের লাইনে আছে শান। ছেলে বড় ব্যবসায়ী, নিজেদের কোম্পানি আছে। ছেলে দেখতেও মাশাল্লাহ। সবচেয়ে বড় কথা, ছেলে লুবানাকে সাবানা ডাকবে না কখনো। ঝগড়া তো অনেক দূরের ব্যাপার। তাহলে তোমার কাছে কেন বিয়ে দিব? একটা যোগ্য কারণ দেখাও। সানভীর মুখ কাঁদো কাঁদো হয়ে গেল। তবুও গলায় জোর এনে শক্ত গলায় বলল, আমি সাবানাকে ভালোবাসি স্যার, আর আমি ওকে সাবানাই ডাকবো। ভালোবেসে ডাকি। এটা শুধু একটা সম্বোধন নয়, এটা আমার মনের শান্তি। আশ্বিন মুচকি হাসল। সানভীর দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, তাহলে একা একা হানিমুনে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও শান। শাস্তির কথা মনে আছে তো? আজ সানভি আর লুবানার বিয়ে। আশ্বিন আর নূর লুবানাকে প্রস্তাব দিতে লুবানা ইতস্ত করতে থাকে। সরাসরি না বলতে পারছিল না সে, কারণ লাবিব এখনও ছোট। তার ভাইকে রেখে সে এখনই বিয়ে করতে চায় না। তবে আশ্বিন আর নূর তাকে আশ্বস্ত করেছে বিয়ের পরও সে এখানেই থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। ইতিউতি করে লুবানাও হ্যাঁ করে দিয়েছে। সানভি নিঃসন্দেহে একজন ভালো ছেলে, শুধু তার সাথে একটু আদায় কাজ করা সম্পর্কে। নূর আর আশ্বিনকে দেখে সে মনে জোর পেয়েছে। দাগম্য সম্পর্কের পরেও তাদের মাঝে কত ভালোবাসা, তাহলে তাদের মাঝেও ভালোবাসা হয়ে যাবে। এর মধ্যে আশিয়ান এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। রাস্তা থেকে এক মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে ফেলেছে। তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল মেয়েটি। বেশি ব্যথা না পেলেও হাত সামান্য কেটে গেছে। তাতে মেয়েটা রেগে রাস্তার পাশে এক বাঁশ দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। আশিয়ানকে হসপিটালে নিয়ে মাথায় ব্যান্ডেজও করে দিয়েছে। আর তাতেই নাকি আশিয়ান তার প্রেমে পড়ে গেছে। সেই মুহূর্তে মেয়েকে নিয়ে হাজির হয়েছে আশ্বিনের অফিসে। গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে আশ্বিন বসে বসে আশিয়ানের অলৌকিক প্রেমের গল্প শুনছে। অমিকে বোতা মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্বিন গম্ভীর গলায় বিয়ের আয়োজন করতে বলল। তার ভাষ্যমতো, যে তোমার মাথা ফাটিয়েছে, তুমিও ভালোবেসে তার হৃদয় ফাটিয়ে দাও। 1 ঘন্টার মধ্যে মেয়ের বাবাকে হাজির করে তাদের বিয়ে দিয়ে বাসায় বউ নিয়ে হাজির হয় আশ্বিন। সব কিছু খুলে বলে নূরকে। নূরের ইচ্ছে করলো আশ্বিনের মাথাটাই পাঠিয়ে দিতে। দেখা গেল তাতেও তার প্রেমে পড়ে যাবে। সে ভয়ে দাঁতে দাঁত চেপে রইল সে। যত সব পাগলের কারখানা তার বাড়িতে। আশিয়ানের বউ সাইফা বিয়ের ধাক্কায় আহম্মক হয়ে দাঁড়িয়েছিল। নূর তাকে আশিয়ানের রুমে বসিয়ে মুচকি হেসে বলল, আমার ছোট ভাই ছোটবেলা থেকে একা বড় হয়েছে। তার একজন নিজের মানুষের খুব অভাব। আপন মানুষের ভালোবাসা কি তা আমার ভাইয়া জানে না। আশা করি তুমি তা পূরণ করে দিবে। তুমি ভালোবেসে তার হাত ধরলে সে ভালোবেসে তোমাকে বুকে জড়িয়ে নিবে। একটু ভালোবেসেই দেখো, ঠকবে না। আশিয়ান বাসর ঘরে ঢুকেই সাইফাকে প্রথম প্রশ্ন করছিল, সে কাউকে ভালোবাসে কিনা। সাইফার তখন আশিয়ানের মাথা ফাটা আবার ফাটিয়ে দিতে ইচ্ছে করছিল। এখন জিজ্ঞেস করার কি পয়দা। ভাগ্য ভালো সে কোনো সম্পর্কে ছিল না। থাকলে তো এখন ভয়ঙ্কর সেকা খেয়ে বসে থাকতো। কিন্তু আশিয়ানকে বলল, আছে, তাকে আমি আর আত্মা ফুসফুস লিভার সব দিয়ে দিয়েছি। আমার থেকে দূরে থাকুন। আশিয়ান ভাবলেশীনভাবেই বলল, হাত তো দাওনি, এবার আর আঙ্গুল টিপে দাও। রেজিস্ট্রি পেপারে সাইন করতে গিয়ে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। সাইফা দাঁতে দাঁত চেপে বলল, কবুল বলতে গিয়ে গলা ব্যথা হয়নি? আসুন, গলাটা একটু টিপে দেই আপনার। কয়েকদিন ইঁদুর বিড়াল সম্পর্ক থাকলেও এখন তাদের সম্পর্ক মাখো মাখো হয়ে গেছে। তাদের প্রেম দেখে আশ্বিন হতাশ চোখে নূরকে দেখে। মেয়েরাও ইদানিং তার সাথে দুশ্মনী শুরু করেছে। বউয়ের কাছেই ঘেঁষতে দেয় না। নূরের মায়া বেগমের জন্য খারাপ লাগে।
তার মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে হয়েছে তাকে। সবসময় দোয়া করে আল্লাহ যেন তার কবর জীবন সুখের করে দেন। গান ছেড়ে দিয়েছে নূর। মেয়ে, বর আর অফিস সামলেই তার অবস্থা নাজেহাল। মেয়েগুলো হাঁটা শিখেছে, দৌড়ে দৌড়ে এদিক সেদিক চলে যায়। আশমিন সিকিউরিটি 3 গুণ বাড়িয়েছে। মেয়েদের দেখাশোনা করার জন্য 2জন গভর্নেন্স রেখেছে। নূর সুস্থ হওয়ার পর থেকে অফিস করা শুরু করেছে। মেয়েদেরকে সাথে করে নিয়ে যায় সে। তখন তারা সুখ পাখিকে সামলায়। ঘরোয়া আয়োজনে সানভি আর লুবানার বিয়ে সম্পন্ন হয়। আশমিন বড় আয়োজন করতে চাইলেও সানভি আর লুবানা তাকে বাধা দিয়েছে। তারা এত জাঁকজমকভাবে বিয়ে করতে চায়নি। তাদের মতামতকে সমর্থন করেছে আশমিন। বিয়ের সমস্ত আয়োজন অমি আর রাশিয়ান নিজ হাতে করেছে। লুবানাকে তারা নিজের বোনের মতোই দেখে, তাই বোনের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেনি। আশমিন সানভির বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে। ছেলেপক্ষ হিসাবে মেয়ে পক্ষের নূরকে ভীষণ পছন্দ হয়েছে। 2 মেয়ের মা হলেও আপত্তি নেই। বিয়ে পড়ানো শেষ হতে নূরের গা ঘেঁষে বসে পড়ল। নূরের কানে ফিসফিস করে বলে, 2 তলার 3 নাম্বার রুমটা খালি আছে। বিছানা থেকে খেলনাগুলো সরিয়ে দিলে আমরা একটা ভালো সময় কাটাতে পারবো, হবে নাকি বেন? নূর বাঁকা হেসেও নিজের আশমিনের মতো ফিসফিস করে বলল, জি অবশ্যই। বর আমার আশেপাশে নেই, যখন তখন চলে আসতে পারে। যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার বেডরুমে যাবেন নাকি অন্য কোথাও? আমার বউকেও তো দেখছি না, না জানি কে ফটিয়ে ফেলছে। খারাপ লোকের তো আর অভাব নেই। বলাবালা বউ আমার, আগে তাকে খুঁজে নেই। আসুন আমার সাথে, চিপাচাপাই খুঁজতে হবে। আশমিন নূরকে নিয়ে উধাও হয়ে গেল। বউ এত সহজে পেটে যাচ্ছে, বিষয়টা নিয়ে গোপন বৈঠক করা দরকার। আরে কি করছেন? ছাড়ুন আমাকে, নিচে কত কাজ আছে বলুন তো। আমি ছাড়া এখন আর কোনো কাজ নেই। আমার এখন বাসর বাসর ফিল হচ্ছে। একটা জম্পেশ বাসর সারতে হবে শর্টকাটে। যে কোনো সময় গেরিলা হামলা হতে পারে। মেয়েগুলো তো আশেপাশেই আছে, তারা আসার আগে অনেক কাজ সারতে হবে। আমি কতটা প্রেশারে আসি বুঝতে পারছো? কথা বলে সময় নষ্ট করো না বউ, আসো একটা চুমু খাই। নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন দরজা বন্ধ করে নূরকে বুকের সাথে মিশিয়ে নেয়। 2 মেয়ের বাবা হয়ে গেছেন, এবার ভালো হয়ে যান। মেয়েদের বাবাদের এমন নির্লজ্জ হতে নেই মন্ত্রী সাহেব। নূরের কথা শুনে আশমিন মুচকি হাসল। নূরের কপালে চুমু খেয়ে নেশালো গলায় বলল, কিন্তু বড়দের নির্লজ্জ হওয়া দোষের কিছু না বউ। আমি নির্লজ্জ না হলে তোমার আর আম্মু ডাক শোনা হতো না। সেই খুশিতে তোমার আমাকে সকাল বিকেল নিয়ম করে ট্যাবলেটের মতো চুমু খাওয়া উচিত। নূর ফিক করে হেসে দিল। আশমিনের বাহুতে হালকা থাপ্পড় দিয়ে বলল, আপনার মেয়েরা এক্ষুনি চলে আসবে। সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো, যেতে দিন। আশমিন কবেকার কথা শুনেছে, সে নিজের কাজেই নিজে ব্যস্ত হয়ে গেল। নূর হাজারবার নিষেধ করেও কাজ হলো না। তার সমস্ত সাজগোজ নষ্ট করে দম নিল। ভালোবাসার গভীরতায় পৌঁছাতে নূর আশমিনের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, পাগলামিতার লাগাম টানুন মন্ত্রী সাহেব, আবারও তো বাবা হচ্ছেন আপনি। আশমিন থেমে গেল, স্থির নয়নে তাকিয়ে রইল নূরের দিকে। নূরের কপালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, আমার পাগলামি সারা জীবনেও কমবে না বউ। দ্বিতীয়বার বাবা হওয়ার খুশিতে বউকে ডাবল ভালোবাসবো। কাছে আসো তো। নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। এই লোক এই জীবনেও ভালো হবে না। লুবানাকে সানবির রুমে দিয়ে এসেছে নূর। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। মেয়ে দুটো আজ খুব বিরক্ত করেছে। আশমিন মেহমানদের বিদায় দিতে গেছে। নূর সুখফাকিকে সাইফা আর আশিয়ানের কাছে দিয়ে বলল, ওদের কিছুক্ষণ রাখো ভাইয়া, আমার খুবই ক্লান্ত লাগছে। ওদের বাবা এলে তাদের কাছে দিয়ে দিও। আশিয়ান চিন্তিত মুখে এসে নূরের কপালে হাত রাখল। গা গরম হয়ে গেছে। নূরের কোল থেকে সুখকে নিয়ে চিন্তিত গলায় বলল, জ্বর আসবে তোর মনে হয়, ডাক্তার ডাকবো? বেশি কি খারাপ লাগছে তোর? নূর মাথা নাড়িয়ে না জানালো। সাইফা পাখিকে কোলে তুলে নিয়ে বলল, কিছুক্ষণ রেস্ট নাও আপু, আসো আমি তোমাকে রুমে দিয়ে আসছি। নূর সায় জানালো। সাইফা নূরকে রুমে শুইয়ে দিয়ে লাইট বন্ধ করে চলে গেল। কিছুক্ষণ পরে হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো আশমিন। নূরের কপালে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। জ্বর আসেনি। নূরকে খুব ক্লান্ত লাগছে। ইন্টারকমে কল করে ডিনার উপরে পাঠিয়ে দিতে বলল। নূরের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল রুম থেকে। হাতে একটা ইলেকট্রিক সেলাই মেশিন নিয়ে বাসর ঘরে হাজির হলো সানভি। লুবানার হাতে তুলে দিয়ে গম্ভীর গলায় বলল, এই নাও তোমার বড়লোক হওয়ার হাতিয়ার সাবানা। আশা করছি আগামী বছর আমরা কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক হব। লুবানা হাই তুলে সেলাই মেশিনটা পাশে রাখলো।
খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গহনা খুলতে খুলতে বলল, ঠিক আছে, ততদিন আপনি নিচে অ্যাডজাস্ট করে নিন দাদু। কোটিপতি হলে আমি আজিমপুরে একটা ভালো কবরে আপনার থাকার ব্যবস্থা করে দিব। আর কত জিন্দা মানুষের সাথে ঘুমাবেন বলুন তো? কবর না দিতে পারলেও ততদিনের জন্য ফ্লোরটা আপনার। সানভি মুচকি হাসলো। লুবানা একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। সানভি হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। খুব ক্লান্ত লাগছে তার। পাঞ্জাবির পকেটে হাত রেখে কপাল কুঁচকে ফেলল সানভি। আসার সময় আশমিন তার পকেটে কিছু একটা দিয়েছে। পকেট থেকে বের করে চোখ বড় বড় করে ফেলল। আশমিন সত্যি সত্যি তাকে প্রোটেকশন দিয়ে দিয়েছে। বাথরুমের দরজার শব্দ শুনে হাতের প্যাকেট জানালা দিয়ে বাহিরে ফেলে দিল সে। বাথরুম থেকে বেরিয়ে সানভিকে অস্বস্তি নিয়ে বসে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলল লোবানা। বেজাসুল মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সানভি মাথা নাড়িয়ে কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। মুচকি হাসলো লোবানা। সব কিছুতে কেমন একটা ভালো লাগা যেন মিশে আসে। বেজা টাওয়াল বারান্দায় মেলে দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল সে। সানভি দেওয়া প্রথম স্পর্শ মনে পড়তে লজ্জায় লাল হয়ে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে সানভি এদিক ওদিক ঘুরিয়ে লুবানাকে খুঁজল। রুমে না পেয়ে বারান্দায় গিয়ে দেখলো লুবানা সেখানে দাঁড়িয়ে। দৃঢ়ভাবে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল সানভি। লুবানা হালকা কেঁপে উঠলেও কিছু বলে না। সানভি থেকে লুবানা হাইটে অনেক শর্ট, তাই লুবানার মাথা সানভি ঠিক বুকে গিয়ে ঠেকল। সানভি নিজের হাতের বাঁধন খুলে লুবানার মাথায় চুমু খায়। তারপর শান্ত গলায় বলে, আজ থেকে তুমি আমার পরিবার জান। যাই কিছু হোক আমার থেকে গোপন করবে না। সমস্যা যত বড় হোক আমরা একসাথে সমাধান করব, কিন্তু কোনো লুকোচুরি না। তোমার প্রতিটি কথা আমি জানতে চাই। তা যদি একটা ফুল দেখেও ভালো লাগা হয় সেটাও তুমি আমায় বলবে। আমাকে একটু ভালোবাসলেই হবে, এর বেশি কিছু চাই না তোমার কাছে। লুবানা জড়িয়ে ধরল সানভিকে। মন্থর গলায় বলল, আপনার সব কথা আমি শুনব। আপনি শুধু আমার একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে সারা জীবন থেকে যান। আমি আপনাকে আপনার স্বপ্নের মতো সাজিয়ে প্রতিটা দিন উপহার দিব। আচমকাই লুবানাকে কোলে তুলে নিল সানভি। রুমের দিকে যেতে যেতে সিরিয়াস ভঙ্গিতে বলল, তাহলে বিড়ালটা মেরেই ফেলি শাবানা। একদম লজ্জা পাবে না, আমরাই তো। লুবানা হতভম্ব হয়ে গেল। অসহায় চোখে সানভির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নূরের প্রেগন্যান্সির 5 মাস পেরিয়ে গেছে। ইদানিং শরীর খুব ক্লান্ত থাকে নূরের। মেয়েগুলো এক একটা বিচ্ছু হয়েছে। সারাদিন মারামারি করে আবার নিজেরাই ভাব করে নেয়। সাইফা আর লুবানা সারাদিন দুটোকে দেখে রাখলেও রাতে তারা বাবা ছাড়া কারো কাছেই থাকে না। আশমিন আসতে দেরি হলে ভিডিও কল দিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে কান্না শুরু করে। আশমিন নানান কথা বলে মানানোর চেষ্টা করলো, মেয়েদের বোঝানো বৃথা। আমজাদ চৌধুরী তখন ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে গা জ্বালানো হাসি দেয়। আশমিন সব বুঝে না বোঝার বান করে চিন্তিত গলায় বলে, আমার মেয়েগুলো তোমার মতো কিভাবে হলো আপু? ঠিক তোমার মতো হাড় চালানো হয়েছে। দোয়া পড়ে একটা ফু দাও তো, তোমার বাতাস লাগলে কেটে যাবে। আমজাদ চৌধুরীর চোখ রাঙিয়ে তাকায় ছেলের দিকে। মেয়ে দুটো একেবারে ঠিক করে, ওকে আরও বেশি জ্বালানো উচিত। বকতে বকতে কল কেটে দেয়। আশমিন লম্বা শ্বাস ছাড়ে। তার বাবা যে নাতনিদের সামলে নিবে তা সে ভালো করেই জানে। দুটোতেই তার অবস্থা নাজেহাল। আরেকটা হলে যে তার কি হবে? আশমিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে এখন থেকে নূরের থেকে দূরে দূরে থাকবে। যতই প্রেম পাক না কেন সে বউ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। বউ দেখে উতলা হওয়ার কিছু নেই, সবারই তো বউ থাকে, তারও আছে। তাই বলে বছর বছর বাবা হওয়া জনসংখ্যা বাড়ানোর কোনো মানে হয় না। একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে এসব কাজ মোটেও মানায় না। বউ দূরে থাকার কথা চিন্তা করে আশমিনের মুখটা শুকিয়ে যায়। তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিল। গিয়ে চটাস করে দুটো চুমু খেতে হবে। বিয়ে করলে যে সকাল বিকেল বউকে চুমু খাওয়া চাকরি করতে হবে এটা জানলে সে জীবনও বিয়ে করতো না। ড্রাইভারটাও চেঞ্জ করতে হবে। গাড়ি এত ধীরে চালালে সে বাড়ি যাবে কখন? বউ না আবার ঘুমিয়ে যায়। ঘুমন্ত বউকে চুমু খেয়ে মজা নেই। চুমু খেয়ে যদি বউ জাড়িয়ে না খেলো তাহলে আবার কিসের চুমু? হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সবাই। আজ নূরের ডেলিভারি ডেট। কিছুক্ষণ আগে নূরকে ওটিতে নিয়ে গেছে। আশমিন বইয়ের চিন্তা করার সময় পাচ্ছে না। সুখার পাখি তাকে উলট পালট করে ফেলেছে কথা বলতে বলতে। দুই হাতে দুই মেয়েকে ধরে বসে আছে। ছেড়ে দিলে পুরুত পুরুত করে এদিক সেদিক চলে যাচ্ছে। আশিয়ানা রমি ওটির সামনে পায়চারি করছে। সাইফা লোবানা সুখ পাখিকে কয়েকবার নিতেও ব্যর্থ হয়ে যায়। বাবাকে ফেলে তার আর কাউকেই পাত্তা দেয় না। আশমিন অমির দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, ওদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো ভাই, আমার ভালো লাগছে না। অমি চিন্তিত মুখে সুখ পাখিকে নিয়ে বেরিয়ে গেল। মামার সাথে যেতে পেরে তাদের আনন্দের কোনো শেষ নেই। আশমিন চিন্তায় ঘেমে যাচ্ছে। এবার প্রেগনেন্সি শুরু থেকে নূর অসুস্থ ছিল। সে এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। নূর আর বাচ্চা দুজনের সুস্থতায় একমাত্র কাম্য। প্রায় 1.5 ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসে। পিছনে নার্সের কোলে একটা বাবু। আশমিন চিন্তিত মুখে ডাক্তারের কাছে গিয়ে বলল, নূর কেমন আছে ডক্টর?
ভালো আছে স্যার, আপনি পুত্র সন্তানের বাবা হয়েছেন, মা ছেলে দুজনেই সুস্থ আছে। কিছুক্ষণ পরে কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। ধন্যবাদ ডক্টর, ইটস মাই জব স্যার। ডাক্তার হাসি মুখে চলে গেল। আশিয়ান নার্সের থেকে বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে সাইফা আর লুবানা উসকুস করছে বাবুকে কোলে নেওয়ার জন্য। লুবানা ভয়ে কিছু বলছে না, আর সাইফা কয়েকবার বলার পরেও আশিয়ান দেয়নি। আশমিন আশিয়ান থেকে ছেলেকে কোলে নিয়ে তার কানে আজান দিল। ছেলের কপালে চুমুখে একদানে তাকিয়ে রইল ছেলের মুখের দিকে। ভাইয়া আমরা লাইনে আছি। লুবানার কথা শুনে হেসে উঠল আশমিন। বাবুকে লুবানার কোলে দিয়ে নূরের কাছে চলে গেল। বউকে দেখার জন্য বুকটা আনচান করছে। সানভি আর অমি সুখ পাখিকে নিয়ে হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করলো। সানভি গেমে নিয়ে একাকার। অফিস থেকে একটা মিটিং অ্যাটেন্ড করতে গাজীপুরে গিয়েছিল। আমজাদ চৌধুরী আর সে কিছুক্ষণ আগেই ফিরেছে। আমজাদ চৌধুরীও এখানে আসছে, তার গাড়ি হয়তো জ্যামে আটকে পড়েছে। নূর কেমন আছে? অমির অস্থির গলা শুনে তাকে জড়িয়ে ধরল আশিয়ান। উৎফুল্ল গলায় বলল, ভালো আছে ভাই, আমাদের ঘরে রাজপুত্র এসেছে দেখো। অমি এক পলক তাকালো সাইফার কোলে সাদা তোয়ালে পেঁচানো সাদা পুতুলটার দিকে। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নিল। সানভি লুবানার কানে ফিস করে বলল, আমাদেরও একটা পুতুল দরকার সাবানা। লুবানা কটমট করে তাকিয়ে চলে গেল নূরের কেবিনে। আশমিন নূরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নূরের এখনও জ্ঞান ফিরেনি। আশমিন নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নূরের চেহারাটা মলিন হয়ে গেছে। শুকনো ফ্যাকাশে ঠোঁটগুলোতে আলতো করে চুমু খেলো আশমিন। এখন একটু শান্তি লাগছে তার। সুখ ফাঁকি ভাইয়ের মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একটু পরপর আদরে হাতে আদর করে দিচ্ছে। নূরের জ্ঞান ফিরেছে একটু আগে। সবাই নূরের সাথে দেখা করে গিয়েছে। আমজাদ চৌধুরী নাতিকে কোলে নিয়ে বসে আছে। সুখ ফাঁকিকে আশিয়ান সাথে করে নিয়ে গেছে। পাজি দুটো হসপিটালকে খেলার মাঠ বানিয়ে ফেলেছে। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে রোগীদের রুমেও চলে যাচ্ছে। প্রশ্ন করতে করতে অসুস্থ মানুষকে হার্ট অ্যাটাক করে দেওয়ার অবস্থা। আমজাদ চৌধুরী আশমিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ছেলের বাবা হয়েছ, এবার ভালো হয়ে যাও। ছেলে তোমার মতো হলে কপালে দুঃখ আছে। আশমিন বাঁকা চোখে তাকিয়ে দাম্ভিকের হাসি হাসল। আমজাদ চৌধুরীকে খোঁচা মেরে বলল, আমার মতো হলেও সে 3 বাচ্চার বাপ হবে। মানুষকে গর্ব করে বলবে আমরা 3 ভাই বোন। আমার মতো তো আর ভার্জিন বাপ নিয়ে ঘুরতে হবে না। থাক, বাদ দাও, আমার কষ্ট তুমি বুঝবে না। কাল থেকে বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে থাকবে, দেখো শেষকালে কাউকে পটাতে পারো কি না। বউকে বসে রাখা ছোটোখাটো একটা ট্রেনিং আমি তোমাকে দিয়ে দিব। শানের সাথে বাসায় যাও। কচি ছেলেদের রাত জাগতে নেই, যৌবনে বাটা পড়বে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, বুঝেছ? আমজাদ চৌধুরীর তপ্ত শ্বাস ফেলল। এই ছেলের ঠোঁট দুটো সেলাই করে দেওয়ার ইচ্ছাকে মাটি চাপা দিয়ে বাসায় চলে যায়। ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে আছে অমি। আশিয়ান তার পাশে সিগারেট টানছে। সিগারেট শেষ টান দিয়ে শান্ত গলায় বলল, এবার নিজের জীবনটা গুছিয়ে নে। সে নে ভাই, থাকলে পাতাল থেকে হলেও তোর সামনে হাজির করতাম। এভাবে আর কতদিন? কে বলল সে নেই? আমার এই বুকের বাঁ পাশে সে আছে, ঠিক প্রথম দিনের মতোই জীবন্ত। আমার ভালোবাসায় তাকে বেঁচে থাকতে দে। আর কাউকে জীবনে এনে তাকে ভুলে যাওয়া দুঃসাহস আমার নেই ভাই। ভুলবি কেন? তাকে তার জায়গায় রাখ। যে আসবে সে তার নিজের জায়গা বানিয়ে নিবে। আশিয়ানের কথায় মলিন হাসল অমি। আকাশের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, এগুলো সব মন ভোলানো গল্প ভাই। যে জায়গাটা তার জন্য বরাদ্দ সেই জায়গায় অন্য কাউকে দিলে সে কি নিজের অস্তিত্ব হারাবে না? তিক্ত হলেও এটা সত্যি যে এক সময় সংসারের চাপে আমার বুকে চাপা পড়ে যাবে। বউ বাচ্চার কথা চিন্তা করতে গিয়ে মাসের পর মাস তাকে বলে থাকবো। মনে পড়বে কোনো অপ্রাপ্তির সামনে আসলে তার জন্য হৃদয় পড়বে। তার জায়গায় যাকে বসাবো তার জায়গায় সে দখল করে নিবে ভাই। আমি হয়তো মায়ায় পড়েও মেনে নিব। আমি স্বপ্নেও তার জায়গায় কাউকে চাই না। তাকে ভালোবাসার জন্য তার উপস্থিতি প্রয়োজন নেই। আমার হৃদয়ে তার অস্তিত্বই যথেষ্ট। আশিয়ান হার মেনে নিল। অমির পিঠে হালকা চাপড় পেটে নিচে নেমে যায়। অমি ভেজা চোখ জোড়া বন্ধ করলো তার প্রেয়সীকে কল্পনা করার আশায়, যাকে সে হারিয়েছে ঢাকার ব্যস্ততম রাস্তায়। মুখটা বেশি উঠতে দরপড় করে চোখ খুলে ফেলল অমি। কি হতো যদি দুজনে জীবনটা একসাথে হাসি খুশি কাটাতে পারত। নূর আশমিনের হাতের উপর মাথা রেখে শুয়ে আছে। এ পর্যন্ত আশমিন কয়েকশো চুমু খেয়েছে তাকে। বারবার বিস্তৃত বুঝেছে বউ ছাড়া সে এতিম মুরগির বাচ্চার মতো কিভাবে জিম মেরে বসেছিল। বউ হিসেবে এটা তার দায়িত্ব এবং কর্তব্য। মন্ত্রীর বউ হয়ে সে দায়িত্ব অবহেলা করতে পারে না। তাই নূর চুপ করে তার কথা শুনতে চিন্তা করছে, এই চুমুখোর লোকটাকে নিয়ে সে কীভাবে বাকিটা জীবন কাটাবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ইট পাটকেল। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক